ছাত্রলীগ আবারও মাঠে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন। এইদিকে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতেছেন। ডক্টর ইউনূসকে 24 ঘন্টার আলটিমেটাম দিল ক্ষমতা ছাড়ার জন্য সেনাপ্রধান। আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা স্বাধিকারের নেতৃত্ব দানকারী দল। বাংলাদেশ আওয়ামী লীগ মাঠে তাদের কার্যক্রম আরো গতিশীল করছে। এদিকে আর 5 দিনের মধ্যে বাংলাদেশে বড় পরিবর্তন আসতে চলেছে। কপাল খুলতে পারে আওয়ামী লীগ দলটির। 20 জানুয়ারির ভয়ে কাঁপছে ইউনূস সরকার ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বহিষ্কারের পথে হাঁটছে মোহাম্মদ ইউনূস। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই অ্যাকশন দেখাতে শুরু করেছে শেখ হাসিনা। আজকে কথা বলবো যে আমাদের সৎকর মহাজন জঙ্গি ইউনূস কি আমাদের বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে কি বিপদের দিকে ঠেলে দিচ্ছে? সেই সেনাবাহিনীদেরকে কি ধ্বংস করার পায়তারা করছে? আজ 14 জানুয়ারি, ঠিক 7 দিনের মাথায় 20 জানুয়ারির 20 তারিখ। এই 20 জানুয়ারির দিকে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ অধিক আগ্রহ নিয়ে তাকিয়ে। এই মাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাদেল বলেছেন শেখ হাসিনা বীরের বেশে বাংলাদেশে ফিরছেন। সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি অডিও কলে বার্তা দিয়েছেন, আপনারা সবাই প্রস্তুত নিয়ে বাংলাদেশে আবারও বীরের বেশে শেখ হাসিনা ফিরছে, এমনই ঘোষণা দিয়েছেন তিনি। অন্যদিকে আওয়ামী লীগের আরেকজন প্রভাবশালী নেতা বলেছেন ইউনূস যেন বাংলাদেশ থেকে না পালাতে পারে, সেদিকে লক্ষ্য রাখুন। তো বন্ধুরা, ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি আমরা স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তবে তাদের মধ্যে ছিল ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। তৃণমূলের শক্তি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আওয়ামী লীগ মানে 3 প্রজন্মের দল, কোনো নেতৃত্বের উপর নির্ভরশীল এটি দল নয়। এটা একবারে গভীর শিকড়ের একটি দল। এই দলকে নির্মূল করা কারো পক্ষে সম্ভব নয়। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। আওয়ামী লীগ হচ্ছে সেই দল, আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার ঘটনাতে দল। আবারও অতি শীঘ্রই কর্মীদের মাঝে যোগাযোগ ব্যবস্থা আমাদের চলছে এবং আরো ঘটনাতে গতি বাড়াবো। আমার তো কোনো কাউরই খুঁজলে না। আমার ইউনিয়নে যে এতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা ফোন করেও কেউ জিজ্ঞাসা করেনি। এইগুলো নেতাদের জন্য দল করে দাঁড়াবে না। এটা আমাদের মতো ঘটনা আছে যে মাঠে থাকা যারা ঘটনা থেকে কর্মী আছে, যারা ঘটনা আছে সাধারণ ভোটার আছে, তাদের মাঠেই ঘটনা আছে দল ঘুরে দাঁড়াবে। কিন্তু এটা কোনো নেতার কৃতিত্বে ঘুরবে না। বাংলাদেশ আওয়ামী লীগ মাঠে তাদের কার্যক্রম আরো গতিশীল করছে এবং ঐক্যবদ্ধভাবে এই অবৈধ অসাংবিধানিক সরকারকে হটিয়ে গণতন্ত্রের পথে আবার বাংলাদেশ অগ্রযাত্রা করবে এবং সেই অগ্রযাত্রায় বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দেবে। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক সংগঠনটি পেয়েছে গণহত্যাকারী ও ফ্যাসিবাদী তকমা। তবে এ বিষয়ে আওয়ামী লীগের প্রথম সারির নেতা ও দলটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল নিজেদের নির্দোষ দাবি করেছেন। আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা স্বাধিকারের নেতৃত্ব দানকারী দল। এটা স্বৈরাচারকে পর্যদস্ত করেছে, 71-এর পরাজিত শক্তিকে আইনের আওতায় এনেছে, 75-এর খুনিদেরকে আইনের আওতায় এনেছে। এই দলটির সঙ্গে এই তকমা দেওয়া যারা দিয়েছে, তারা 71-এর এবং 75-এর পরাজিত শত্রু। তারা কি বললো আমি মনে করি এটা আওয়ামী লীগ, এইটা আমি মনে করি না ব্যাখ্যা দিয়ে বলার প্রয়োজন আছে। এটা যারা বলেছে তাদের যে অবৈধ জঙ্গিবাদী এবং সন্ত্রাসী কার্যক্রমকে আড়াল করার জন্য তারা এই সমস্ত শব্দ চয়ন করেছে। 1.5 দশকেরও বেশি সময় ক্ষমতায় আঁকড়ে থাকা আওয়ামী লীগের এমন পরিণতি কেন? কি কারণে এতটা ভেঙে পড়ল দলটির সাংগঠনিক কাঠামো? কিছু ভুল সিদ্ধান্ত তো হতেই পারে, হয়তো সেটা ছিল গোয়েন্দা তথ্যের ব্যর্থতা। এটা হলো একটা বড় বিষয়। আমাদের চতুষ্টি বা আমরা এত কাজ করেছি, এই ধরনের একটা ভূমিকা বা অহংবোধ আমাদের ছিল। আমি মনে করি আমাদের পতনের জন্য আন্তর্জাতিক দেশীয় ষড়যন্ত্র এবং বিভিন্ন আন্ডারওয়ার্ল্ডের অপরাধীদের যুক্ত করা, জঙ্গি সহ বিদেশি কিছু গোয়েন্দা সংস্থা তৎপরতার বিষয়গুলো আমরা খুব স্পষ্টভাবেই আমরা দেখেছি। সরকার পতনের 5 মাস পার হলেও এখনো দলটি কেন কোনো সাংগঠনিক কর্মকাণ্ড পারেনি, এমন প্রশ্নে তিনি সরকারের মব কিলিংকে দায়ী করে বলেন, পরিকল্পিতভাবে এই ইউনূস সরকার জঙ্গিবাদ এবং তাদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যাতে আওয়ামী লীগ কোনো কর্মসূচি পালন করতে নামলেই নেতাকর্মীদের হত্যা করা এবং তারপরে তাদেরকে শারীরিক নির্যাতন করা, এরপরে গ্রেফতার তো একবারের বিষয়। সরকার পতনের পর থেকেই শীর্ষ নেতারা যেমন গ্রেফতার হয়েছে, তেমনি বেশিরভাগ নেতা চলে গেছেন আত্মগোপনে। এমন অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ছড়াচ্ছে তৃণমূল নেতাকর্মীরা। এ বিষয়ে দলের বক্তব্য কি জানতে চাইলে শফিউল আলম চৌধুরী নাদেল নেতাকর্মীদের ধৈর্য ধরতে বলেন। আমরা লজ্জিত এবং আমরা ক্ষমা প্রার্থী যে আমরা আমাদের নেতাকর্মীদেরকে যে প্রশ্ন এবং যে শেল্টারটা দেওয়া বা তাদের পাশে যেভাবে দাঁড়ানোর প্রয়োজন ছিল, আমরা তাৎক্ষণিক এদের এই যে হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাতের মতো আমাদেরকে সরকার থেকে সরে যেতে হলো। আমাদের সারা দেশেই আমরা এটা নেটওয়ার্কিং আমাদের আছে, নিজেদেরকে প্রস্তুত করার জন্য আমরা বলেছি, তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কিছুটা পারিপার্শ্বিক বিভিন্ন বিষয়ের জন্য আমরা নির্ভর করেছিলাম, এখন সেই সময়টা এসেছে। নির্বাচন নিয়ে কি ভাবছে আওয়ামী লীগ? আর কি তারা রাজনীতিতে ফিরতে পারবে? এই সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেটা আমরা প্রত্যাশা করি না। এই জায়গায় আমি একটা মন্তব্য দেই, যদি এই 14 নির্বাচন বা 18 নির্বাচন বা
এখানে আওয়ামী লীগ নির্বাচনে জিতে এসেছে। যদি এই নির্বাচনটা সব দল অংশগ্রহণ করতো তাহলে যে গ্রহণযোগ্যতা পেত সেটা পায়নি বলেই তো আজকে আমাদেরকে অনেক ক্ষেত্রে বিব্রত হতে হচ্ছে। 1975 সালের 15 আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যার দীর্ঘ 4 বছর পর 1979 সালে আওয়ামী লীগ নিজ নামে রাজনীতিতে ফিরে এসেছিল। এখন দেখার বিষয় জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ কি আবারও রাজনীতিতে ফিরে আসতে পারবে? এ প্রশ্ন দলটি তৃণমূল থেকে শুরু করে সবখানে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ছেড়ে আশ্রয় নিয়েছেন ভারতে, আর নেতাকর্মীরা রয়েছে আত্মগোপনে। এরই মধ্যে আওয়ামী লীগ নেতাকর্মীরা ভাবতে শুরু করেছে সুদিন ফিরছে আওয়ামী লীগে, আর যার মাঝি হবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশ ঘিরে কি তবে আওয়ামী লীগের সুদিন ফিরবে? দলটি বিদেশের কথা শুনলে বিএনপি সহ অন্যদের সমালোচনা করত, আর এখন সময়ের ব্যবধানে তারাও তাকিয়ে আছে বিদেশি শক্তির দিকে। জানুয়ারির মাঝে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ শেষে কি ট্রাম্প তাদের সুদিন উপহার দেবে? সুদিন আসুক আর নাই আসুক, বিভিন্ন তথ্য ছড়িয়ে তৃণমূলের নেতাকর্মীদের কিছুটা স্বস্তি দিতেই যেন এমন প্রচার, যার বাস্তব কোনো নজিরও দৃশ্যমান নয়। কর্মীদের সুদিনের স্বপ্ন দেখালেও নেতারা রয়েছে আত্মগোপনে। এ নিয়েও রয়েছে চরম ক্ষোভ, যা উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এই অবস্থায় এমন স্বপ্নকে অলীক বলেও মন্তব্য অনেকের। এদিকে 19 জানুয়ারি দলের নেতাকর্মীদের সঙ্গে প্রথম বৈঠকে বসবেন শেখ হাসিনা, আর এই সময় নির্বাচন নিয়ে বিএনপির চাপ। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি যেন নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। তবে দেশের ভবিষ্যৎ কেমন হবে এই নিয়ে যখন চলছে আলোচনা, আর তখনই আওয়ামী লীগের প্রত্যাশায় রয়েছে কবে ফিরবে তাদের সুদিন। সুতরাং ষড়যন্ত্ররা করবে, বারংবার করবে, চেষ্টা করবে। আমার কাজ হচ্ছে আমি কোনো লুপহোলস রাখবো না, আমি ওদেরকে সে সুযোগ দিব না। যে সুযোগটা আমরা এই কোটা আন্দোলনে এই 24 দিয়েছি, সেই সুযোগটা দেওয়া ঠিক হয় না। কারণ আমাদের ঘটনার গভীরতা বা ওরা কি করতে পারে সেটা অনুধাবন করা উচিত ছিল। এই অনুধাবন করার যে ব্যর্থতা, এই ব্যর্থতা আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে। এটা আমাদের অবশ্যই ব্যর্থতা, যেটা শিং মাছের মতো জিয়ে রেখেছি, বড় হোক তারপর দেখবো। কিন্তু এটা বুঝি না যে কোটা আন্দোলনের টিকটিকি বড় হতে হতে কুমির হয়ে সেই কুমির আমাদেরকে গিলে খেয়ে ফেলবে। এটা কিন্তু হয়েছে। আচ্ছা গোলাম রাব্বানি, আপনার আমরা বারংবার এই সঙ্গে খুব সচেতন, যে জানি যে ওরা ষড়যন্ত্র করবে। এটা আপনি জানেন, আমি জানি, আমরা সবাই জানি, সারা বাংলাদেশের জানে যে ওরা চেষ্টা করবে, অতীতেও করেছে। তো সেই যখন আমরা জানি যে আমার প্রতিপক্ষ এখানে একজন দুজন না, এখানে বড় একটা বৃহৎ শক্তি, এখানে বিএনপি আছে, জামাত আছে, আর অনেকগুলো অপশক্তি আছে যারা বারংবার চেষ্টা করে যে কোনো একটা মাধ্যমে ষড়যন্ত্র করে আমাদের বিপদে ফেলার। তো আমরা কেন সেই সুযোগটা দিব? কেন সেই জায়গাটা আমি শুরুতেই কেন সেটাকে শেষ করার জন্য চেষ্টাটা করবো না? এটা হচ্ছে আমার আফসোসের জায়গা, কষ্টের জায়গা, হতাশার জায়গা। আচ্ছা, একটি প্রশ্ন বিভিন্ন সময়ে, আমি যেহেতু দীর্ঘদিন আওয়ামী লীগ বিট কভার করেছি, তখনও উঠেছে, এখন ওই যে এখন যখন আমরা লাইভ করছি তখনও এই ধরনের প্রশ্ন আসছে, আমাকে মেসেঞ্জারেও অনেকে জানাচ্ছে। এই প্রশ্নটা আমি চাই যে আজকে আপনার কাছ থেকে ব্যাখ্যা জানতে চাচ্ছি। সেটি হলো যে অনেকেই অভিযোগ করছে যে ডাকসুতে জিএস হওয়ার জন্য আপনি সেই সময়ে নুরুল হক নূর তাদের সঙ্গে একটি সমঝোতা করে আপনার দলের যিনি ডাকসুর ভিপি প্রার্থী ছিলেন তাকে পরাজিত করেছিলেন। এটা শতভাগ অসত্য এবং সম্পূর্ণ মন গড়া বানাওয়াটি একটি অভিযোগ, কল্পনাপ্রসূত। এর কোনো ন্যূনতম ভিত্তি নাই। এটা আমি একাধিকবার বলেছি, পোস্ট করেও বলেছি, আজকে আপনি আবার বলছেন, আবার বলতে হচ্ছে। এটা হচ্ছে যে আসলে এটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, কারণ উপরের দিকে দিলে নিজের গায়ে পড়ে। এখানে আমরা ঘরের শত্রু বিভীষণের কাছে হেরেছিলাম। আপনাকে শুধু ছোট্ট একটা আমি ডেটা দিই, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ডাকসুতে শোভন ভোট পেয়েছে, ভিপি হিসেবে শোভন ভোট পেয়েছে 9400, আমি ভোট পেয়েছি 10,450 বা সামথিং, মানে হচ্ছে আমার 1100 কম ভোটে আমি ব্যবধান। 17টা হল, প্রত্যেকটা হলে গড়ে আমি 30 থেকে 40টা ভোট হচ্ছে বেশি পেয়েছি, এরকম এভারেজে, বা আরো কম হতে পারে। এবং আর নূর ভোট পেয়েছে 11,300, আমার চেয়ে হয়তো সামথিং বা মানে বেশি, 900 বেশি ভোট পেয়েছে। আর আমাদের সাদ্দাম হোসেন, সে ভোট পেয়েছে 15,600। তাহলে সাদ্দামের আমার চেয়ে 5,000 ভোট বেশি পেয়েছে, শোভনের চেয়ে 6,000 ভোট পেয়েছে, নূরের চেয়েও 4,500 ভোট বেশি পেয়েছে, প্রায় 5,000 ভোট বেশি পেয়েছে। সেটা কিভাবে সম্ভব হলো? এই ভোটগুলো কোথায়? এই ভোটগুলো আমরা কেন পাইনি? আপনাকে আরো ইন্টারেস্টিং তথ্য বলি যে এখানে শামসি নোমান, আমাদের ছোট ভাই, আমাদের ডাকসু থেকে পরিবহন সম্পাদক হচ্ছে, গণপরিবহন সম্পাদক, সে পেয়েছে, তার বাড়ি হচ্ছে ময়মনসিংহে, ও ভোট পেয়েছে 12,500। আমার চেয়ে এবং শোভনের চেয়েও প্রায় 1,500 বেশি। আপনার নিপুতন নেই, ও হচ্ছে আপনার শামসুনা হলের সেক্রেটারি ছিল, ওর বাড়ি ময়মনসিংহ, ও ভোট পেয়েছে 11,000, মানে আমার চেয়ে এবং শোভনের চেয়ে বেশি। আমাদের প্যানেল থেকে কিন্তু ভোট পেয়েছে, হ্যাঁ, আমাদের প্যানেলে নির্বাচিত। তারপরে হচ্ছে আপনার সাদবিন কাদের চৌধুরী সাদি, আমাদের কমিটিতে ছিল, ও ভোট পেয়েছে প্রায় 13,000। তো ক্যাম্পাসে ওর বাড়ি ফেনি, কিন্তু ক্যাম্পাসে ও একটা বিশেষ একটা ছাত্র নেতার ঘনিষ্ঠ, সেটা সবাই জানতো। এই তিনজন আমাদের চেয়ে বেশি পেল, এবং সাদ্দাম প্রায় 6,000 ভোট বেশি পেল। এই ভোটটা আমরা পেলাম না কেন? বস্তুত যেটা হয়েছে যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব যারা ছিল, ওরা মনে করেছে যে ডাকসুতে যদি আমি ভিপি এবং আমি জিএস এবং শোভন ভিপি হয়ে যায়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগটা অনেকটা অপাঙ্ক্তি হয়ে যাবে। কারণ নির্বাচিত প্রতিনিধি থাকলে সেই ছাত্র সংগঠনগুলো স্বাভাবিক কোণঠাসা হয়। এই জায়গা থেকে একটা বিশেষ অঞ্চল, আমি যদি বলি যে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলটা, সেই অঞ্চলে যে ভোট 4,500 মতো ভোট, সেই ভোটটা আমিও পাইনি, শোভনও পাইনি। আমরা দুইজনই একটা ভোট এই অঞ্চল থেকে পাইনি, যে কারণে মানে সমষ্টি দলগত ভোট, যে কারণে আমাদের দুজনকে হারানোর জন্য মাস্টার প্ল্যান করা হয়েছিল।
এবং আমি ব্যক্তিগত কিছু পার্সোনাল ভোটের কারণে অল্প কিছু 15টা হলে 10টা 15টা পরিচিতির কারণে আমি বেঁচে গিয়েছি। শুধু এটা জন্য না, আমার যেমন শোভনের এগেনস্টে আপনার নূর ছিল শক্তিশালী ক্যান্ডিডেট, আমার এগেনস্ট ছিল রাশেদ, তুলনামূলক একটু কম পরিচিত ছিল। কিন্তু এখানে ওই সময় আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সেক্রেটারি ছিল আসিফ, প্রথম আলোর প্রতিনিধি। আসিফও জিএস পদ দাঁড়িয়েছিল এবং আসিফ 4,500 ভোট পেয়েছে। তো এখানে জিএস এর ভোটটা আসিফ এবং রাশেদের মধ্যে ভাগাভাগি হয়ে যাওয়ার কারণে আমি বেঁচে গিয়েছি, কোন রকম বেঁচে গিয়েছি। এবং যেহেতু বিপির ভোটটা ভাগ হয় নাই, এই কারণে মনে করেন যে ওই জায়গাটাও এই সামান্য ব্যবধানে, এখানে যদি সাদ্দাম যে ভোটগুলো পেত সেই ভোটগুলো পেত, তাহলে নূরের চেয়ে শোভন 4,500 ভোট বেশি পেয়ে